আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার দেওয়া ভালোবাসা গল্পের 3 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। সানি বলে, ভাইয়া আমি পারবো তো? সাফি বলে, তোর উপর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, পারবি তুই, শুধু আশ্বাস রাখ। সাফি চলে গেল। সানি আরো কিছু সময় তাকিয়ে থাকে আকাশের দিকে। এই আকাশ বোঝায় অসীম দূরত্ব আর এক বিশাল শূন্যতা। ভোর সকালে ফজরের নামাজের পরে বেলকনিতে দাঁড়িয়ে ভোরের মিষ্টি আবহাওয়া উপভোগ করায় ব্যস্ত সারা। ভোরের আবহাওয়া যেন একটি নতুন সূর্যের আলোয় রাঙানো স্বপ্ন। আকাশে ছড়িয়ে রয়েছে রং বেরঙের তোলার মতো মেঘ, যেগুলো সূর্যের প্রথম কিরণগুলোকে সোনালী রঙের বাঁধনে ব্যস্ত। টাটকা বাতাসে মেশানো আছে রাতের শীতলতা অবশিষ্টাংশ, যা মুখে লাগতেই এক ধরনের প্রশান্তি অনুভব করায়। প্রতিটি সূর্যোদয় নতুন একটি দিন শুরু করার প্রতিশ্রুতি। হুট করে চোখ যায় খানবাড়ির প্রবেশ পথের গেটের দিকে। প্রথমে প্রবেশ করলেন রায়হান খান আর রবিউল খান। এরপর প্রবেশ করলেন সানি, সাফি আর আয়াত। 3 ভাইয়ের গল্প চলছে। সানি মুখে সেই স্মিত হাসি, পরনে হালকা আকাশি রঙের পাঞ্জাবি, সাদা প্যান্ট। সকালে টাটকা সতেজ আবহাওয়া, সূর্যের সোনালী কিরণে সানির উজ্জ্বল শ্যামলা গায়ের রং যেন জলজল করছে। তৎক্ষণাৎ সারা নিজের ডান গালে হাত রেখে প্রবেশ করে বিড়বিড় করে বলে, সকাল সকাল মুডটাই খারাপ করে দিল। ভার্সিটি যাওয়ার উদ্দেশ্য তৈরি হয়ে নিল সারা। পরনে ছাই রঙের 3 পিস আর কালো রঙে হিজাব বেঁধেছে সারা। ভার্সিটিতে বেশিরভাগ দিন সাফি সারাকে আর আরোহীকে বাড়ির পাশ থেকে আরোহীকেও নিয়ে যায়। যেই দিন ভিন্ন সময়ে ক্লাস পড়ে দেয় সেই দিন বাড়ির ড্রাইভার সারাকে আর আরোহীকে ভার্সিটিতে পৌঁছে দেয়। নয়তো রিক্সা করে চলে আসে আরোহী আর সারা। আরোহী শুরুতে যেতে চাইতো না, তবে সারা জেদের কারণে যেতে হতো। আর এখন দৈনন্দিন এক তালিকা এসে পড়েছে। সারা বাড়ির সবার সাথে কুশল বিনিময় করে চলে যায় খানবাড়ির প্রবেশপথের গেটের সামনে। সাফি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সারার জন্য। সারা হাসি মুখে গাড়ির দরজা খুলে গাড়ির ভিতরে বসে। গাড়ির সামনের সিটে সাফির পাশে বসে থাকা মানুষটিকে দেখে এমনি তার হাসি মুখখানা চুপসে যায়। মুহূর্তেই বিলীন হয়ে যায় তার মুখে লেগে থাকা এক মায়াবী চিলতে হাসি। সারার গায়ের রং ফর্সা বলা যায়, তবে তার চোখ জোড়া ভীষণ মায়াবী। তার হাস্যোজ্জ্বল মুখের সাথে তার চোখ জোড়া যেন আবেগেময় এক সৌন্দর্য ফুটিয়ে তোলে। সারা ফোলা গাল আর ঠোঁটের নিচে বিউটি স্পট সারা সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলতে সক্ষম। সানি মাথা নিচু করে তখন থেকে ফোন দেখে চলেছে। সানি একবারের জন্য দৃষ্টি রাখল না সারার দিকে। সারা রাগ বাড়ানোর জন্য এই কারণটাই যথেষ্ট। মনে মনে আওড়ালো, ভাব দেখো, মনে চাই বুড়িগঙ্গা নদীতে একবার চুপিয়ে নিয়ে আসি। ভাবে কি নিজেকে, এই ছাড়াও কম সুন্দর না। শুধু এই হুতুম পেঁচা ভাইটার জন্য কেউ প্রপোজ করার সাহস পায় না, নয়তো সারা দেখিয়ে দিত তার বয়ফ্রেন্ড কত সুদর্শন পুরুষ হয়। আরোহীর বাড়ির সামনে ব্রেক করে থামে সাফি। মুহূর্তেই ভাবনার ব্যাঘাত ঘটে সারার। আরোহী রাস্তায় দাঁড়িয়েছিল। গাড়ি দাঁড়াতেই সারা ভেতর থেকে দরজা খুলে দেয়। আরোহী সিটে বসতে বসতে বলে, আসসালামু আলাইকুম স্যার। সাফি গাড়ি ড্রাইভ করতে করতে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। আরোহীর চোখ যায় সামনে বসে থাকা সানির দিকে। আরোহী অবাক হয়ে সারার দিকে তাকায়। আরোহী চোখে ইশারা করতেই চোখ পাকায় সারা। আরোহী তৎক্ষণাৎ চুপ হয়ে যায়। আরোহী এমনিতেও সাফির সামনে থাকলে কথা বলে না, জমের মতো ভয় পায় সাফিকে। কখনো উচ্চস্বরে কথা বলে না আরোহীর সাথে। তবু তার ভয় পাওয়ার কারণটা শিক্ষক আর সাফির গম্ভীর্য। কোনো মেয়েলি কণ্ঠস্বর শুনে ফোন থেকে চোখ সরায় সানি। একটু পিছন ঘুরে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে তাকায় সানি। সাফির উদ্দেশ্য করে বলে, এই আর্য চাচার মেয়ে না? সাফির সামনে তাকিয়ে জবাব দেয়, সানি হালকা সুর টেনে বলে, ও। সাফি সানির দিকে একবার ভূ বাঁকিয়ে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায়। আরোহীবার নড়ে চড়ে বসে। সারাকে একটু রাগাতেই সানিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাইয়া। সানি হাসি মুখে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? আরোহী এবার একটু বেশি খুশি হলো সানির জবাব পেয়ে। সারাকে জানানোর মোক্ষম সুযোগ, জি ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? সানি বলল, আলহামদুলিল্লাহ ভালো। আর্য চাচা কেমন আছে? আরোহী বলল, বাবা একটু অসুস্থ, তবু আলহামদুলিল্লাহ ভালো আছে। সানি বলল, চাচাকে আমার সালাম দিও। আরোহী বলল, ঠিক আছে ভাইয়া। আরোহীর বাবা টুকটাক খানবাড়ি কাজ করে দিত। মাঝে মাঝে সাফি আর সানিকেও স্কুলে নিয়ে যেত, আবার নিয়ে আসতো। সেই সুবাদে ভালো চেনে তার ছোট মেয়ে আরোহী। আরোহীর সাথে সারার ভালো বন্ধুত্ব হয়, খানবাড়ির সাথে সম্পর্কটা আরো জোরালো। আরোহী মধ্যবিত্ত ঘরের মেয়ে, বিলাসবহুল জীবন না থাকলেও খুব সুন্দর হাসি খুশি জীবন চলে যায় তাদের। সানিকে আরোহীর সাথে কথা বলতে দেখে সারার রাগ ক্রমান্বয়ে আরো বেড়ে বিশাল আকৃতি ধারণ করেছে। এবার কথা তো দূরে থাক, তার দিকে তাকায়নি পর্যন্ত, অথচ অন্য একটা মেয়ের সাথে ঠিক হাসি মুখে কথা বলছে। সারার ইচ্ছে করছে সানির মুখে বোমা ফেলতে। মনে মনে সারা আওড়ালো, ছোটবেলায় কি প্রপোজ করেছি তার অহংকার আর ভাবখানা দেখো। না কথা বললো তাতে আমার কি, আমিও কথা বলার জন্য বসে নেই। সারা ফোনের স্ক্রিনে আলো জ্বালিয়ে ওয়ালপেপারের ছবিটা দেখে নিল একবার। মাঝ রাস্তায় নেমে যায় সানি। সাফি আর আরোহীকে ভার্সিটিতে নামিয়ে গাড়ি পার্কিং করে চলে যায় ডেস্কে। সাফি চলে যেতেই সারা আরোহীর মাথা বেশ জোরে সরে গাট্টা মারে। আরোহী এক হাতে মাথা নাড়তে নাড়তে বলে, মারলি কেন? সারার চোখে মুখে রাগ স্পষ্ট ফুটে উঠেছে। তার ফোলা গাল দুটো লাল রঙের রক্তিম বর্ণ ধারণ করেছে। ঝাঁঝালো কণ্ঠে বলে, প্রেম উতলে পড়ছে তাই না সাচ্চুন্নি?
আরোহী বলে কিসের প্রেম? হ্যাঁ, বড় ভাই সালাম দিব না? তোর মতো বেয়াদব নাকি এখন পর্যন্ত বড় ভাইকে সালাম দিসনি? এত সুন্দর গিফট দিয়েছে, ধন্যবাদ পর্যন্ত জানাসনি। সারা বলে আহারে আইসে আমার সভ্য মাইয়া, তোর শাস্তি ভার্সিটিতে যতগুলো বড় ভাই আছে দেখা হলে সালাম দিবি, নয়তো তোর একদিন কি আমার একদিন। সারার জেদ সম্পর্কে খুব ভালো ধারণা আরোহীর, নিজের পায়ে নিজে কুড়াল মারল সে। আজ একটু বেশি রাগিয়ে দিয়েছে আরোহীকে সুযোগ পেয়ে, এখন তার ফল ভুগতেই হবে। আরোহী করুণ সুরে বলে, আর সানি ভাইকে নিয়ে কিছু বলবো না, আজকের জন্য মাফ করে দে, আমি না তোর জানু হই। সারা বলে এখন জানু তাই না? ইদানিং শত্রুর থেকে বেশি ভয়ঙ্কর মজা নিচ্ছিস তুই। কোনো ছাড় নেই, যা এখন থেকে শুরু। তাদের কথোপকথনের মাঝে হাজির হয় সারার আর কিছু ভালো বন্ধু, কণিকা, মুনিরা, কাউসার আর ফাহমিদুল। কণিকা সারা আর আরোহীদের উদ্দেশ্য করে বলে, দুই জানের জিগার বান্ধবী কখন এলো? ক্লাসরুমের বাইরে কেন দাঁড়িয়ে আছিস? আরোহী অসহায় ভঙ্গিতে বলে, জানের জিগার বান্ধবী এখন জানের দুশ্মন হয়ে গিয়েছে, কি রকম রেগে আছে। ফাহমিদুল আরোহী আর সারাকে উদ্দেশ্য করে বলে, কি রে, কি হলো আবার তোদের? সারা রেগে আছে কেন? সারা বিরক্তি ভরা মুখ নিয়ে বলে, এটা আমাদের পার্সোনাল বিষয়, তোকে কেন বলবো? এই সাতচুনি যা বলছি। আরোহী আবারও করুণ কণ্ঠে বলে, প্লিজ বান্ধবী, প্লিজ প্লিজ। সারা এবার একটু সদয় হলো, ঠিক আছে শাস্তি কমিয়ে দিলাম। আরোহী একগাল হেসে বলে ওঠে, ধন্যবাদ যেন। এইভাবে দাঁত কেলিয়ে লাভ নেই, শাস্তির পরিমাণ কমিয়ে দিয়েছি, মাফ করিনি। হ্যাঁ, জি হ্যাঁ। আরোহীর হাতে একটা ফাইল দিয়ে বলে, যা এটা ভাইয়াকে দিয়ে আই। তোর জন্য আমি ভাইয়াকে দিতে ভুলে গিয়েছিলাম, এখন তুই দিয়ে আসবি, যা। আরোহী চোখ বড় বড় করে সারার দিকে তাকাই। এটা ছোটখাটো শাস্তি নাকি মহাশাস্তি? এই মানুষের সামনে দাঁড়ালেই ভয়ে অসম্ভব পুরো শরীর কাঁপুনি দিয়ে ওঠায়। কি গম্ভীর চাহনি আর কি কথা বলার ধরন তার, ভাবতে ভয়ে আটকে ওঠে আরোহী। এটা কম শাস্তি হলো কিভাবে? এটা সিংহের গুহায় আমাকে নিক্ষেপ করেছিস আর বলছিস কম শাস্তি? সারা বলে, চুপ, আমার ভাইকে নিয়ে বাজে মন্তব্য করবি না। আমার ভাই কম কথা বলে, জাস্ট এটুকু। তোর ভাইয়ের গুণগান গাইতে হবে না, তোর ভাই আস্ত একটা হুতুম পেঁচা। সারা আবারও রেগে গেল, নিজের ভাইকে নিয়ে কেউ কিছু বললে কোনো বোন সেটা মেনে নিতে পারবে না। প্রতিটা বোনের কাছে তার ভাই মূল্যবান ও গুরুত্বপূর্ণ। সারা রাগে কণ্ঠে বলে, ঠিক আছে যা, যেতে হবে না, আবারও একই শাস্তি বরাদ্দ হলো। ঠিক আছে যা, যেতে হবে না, আবারও একই শাস্তি বরাদ্দ হলো। সকল সিনিয়র ভাইদের সালাম দেওয়ার থেকে আপাতত এই কাজটা শ্রেয় মনে করলো আরোহী, তাই তৎক্ষণাৎ ভেবে বলে উঠলে, এই না না না, আমি যাচ্ছি। বুকে ফু দিয়ে একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় আরোহী, মনে মনে আওড়াই, তুই না একটু বেশি ভীতু আর নেকা, ভয় পাওয়ার কি আছে এতেও? স্যার কি তোকে আজ তো গিলে খাবে নাকি? শুধু গম্ভীর কণ্ঠে বলবে, টেবিলে রেখে যাও, ব্যাস এতটুকুই। এত ভীতু তুই? সি আরোহী সি। আরোহী সাফির কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আবার বুকে ফু দিয়ে দূরে শ্বাস নিল আরোহী। এরপর গলা খাকিয়ে শুকনো কাশি দিয়ে বলে, স্যার আসবো? ডেস্কে বসে কাজে ব্যস্ত ছিল সাফি। আরোহীর গলার আওয়াজ শুনে দরজার দিকে তাকায় সাফি। তুমি এখানে? কোনো সমস্যা? সারা কোথায়? এক বাক্য সব প্রশ্ন করে ফেলে সাফি। আরোহী আরো ঘাবড়ে যায়, শুকনো ঢোক গিলে কয়েকবার, কাপা কাপা গলায় বলে, আমি আসতে চাইনি, আর সারা জোর করে পাঠিয়েছে, বিশ্বাস করুন আমি আসতে চাইনি। সাফি আরোহীর দিকে ভুকুসকে তাকায়। মেয়েটা যে তাকে মাত্রা অতিরিক্ত ভয় পায় তার কাছে অজানা নয়। এই মুহূর্তে আরোহীর চোখে মুখে ভয় আতঙ্ক স্পষ্ট ফুটে উঠেছে। সাফি আবার শান্ত সুরে বলে ওঠে, রিল্যাক্স, তুমি আমার কেবিনে এসেছো, মহাভারত অশুদ্ধ করনি। তুমি আর সারা সবসময় একসাথে আসো, সারা নেই ভাবলাম না কোনো সমস্যা আছে কিনা, ভেতরে এসো। আরোহী এবার একটা স্বস্তি পেল, তার বুকে কম্পন ক্রমাক্রমে বেড়ে চলেছে। কাপা কাপা ধীর পায়ে কেবিনে প্রবেশ করে ফাইলটা তার হাত দিয়ে সামনের দিকে বাড়িয়ে ধরে, আপনার ফাইল। সাফি টেবিলের দিকে চোখে ইশারা করে বলে, রাখো টেবিলে। সারা কোথায়? আরোহী বলে, সারা ক্লাসরুমে। ও ঠিক আছে তো? জি স্যার। তাহলে আমি আসি। ঠিক আছে যাও, আর হ্যাঁ, তুমি আর সারা যাওয়ার সময় রিক্সা করে চলে যেও, আমি তাড়াতাড়ি চলে যাব, আজ আয়াতের রেজাল্ট দেওয়ার কথা। আরোহী মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে স্যার, আসি তাহলে। আরোহীর যেন হাফ ছেড়ে বাঁচে, ধীর গতিতে আসলেও তার যাওয়ার গতি দ্রুত। এখান থেকে বেরিয়ে যেতে পারলে রক্ষা পায় আরোহী। সাফি আরোহীর যাওয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে আবারও কাজে মনোযোগী হয়। পুরো বাড়িতে সবাই খুশি, আজকে আয়াতের বুয়েটে চান্স হয়েছে। করিডোরে বসে আছে সবাই। রায়হান খান আর রবিউল খান নিচে নিচতলায় থাকে। আয়াতের রেজাল্টের কথা শুনে তারাও বাসায় এসেছেন। কিছু সময় করিডোরে বসে থেকে আপাতত ঘরে গিয়েছে তারা। আয়াত এবার একটু ভাব নিয়ে রায়হান খান আর রবিউল খানকে শোনানোর জন্য জোরে জোরে আওয়াজ করে বলে, আমার কি ব্রেন খারাপ নাকি? আমি আড্ডা আর পড়াশোনা দুটোই একসাথে করতে পারি, শুধু শুধু আমাকে কথা শোনানো অন্যায়। সানি আর সাফি করিডোরের সোফায় বসে মিটমিট করে হাসছে। এটা যে রায়হান খান আর রবিউল খানকে বুঝিয়েছে তাদের বুঝতে বাকি নেই। আয়াত সানিকে উদ্দেশ্য করে বলে, গরু, তুমি কিন্তু আমার সাথে অন্যায় করছো। সবাইকে কত কি গিফট করেছো, আমাকে দুটো পারফিউমে কেমন কথা? সানি আয়াদের মাথায় গাঁটটা মেরে বলে, তোর ওই পারফিউমের প্রাইস অনলাইন থেকে দেখে নিস, আর তুই চকলেট খাস নাকি? আয়াত বলে, আমি কি চকলেটের কথা বলেছি? তোমার আর আমার কি কথা ছিল? আমি বুয়েটে চান্স পেলে বাইক কিনে দিবে। সানি মুসকে হেসে প্যান্টের পকেট থেকে একটা চাবি বের করে আয়াতের দিকে বাড়িয়ে বলে, এই নে। আয়াত অনেকটা অবাক হয়ে বলে, কিসের চাবি এটা? তোর বাইকের চাবি।
আয়াত উৎফুল্ল হয়ে উচ্চস্বরে বলে ওঠে, সত্যি? সানি মুচকি হেসে সূচক মাথা নাড়ায়। আয়াত এক লাফে এসে সানির কুলে বসে পড়ে উত্তেজিত কণ্ঠে বলে, ধন্যবাদ গুরু, আমি এই জন্য তোমার শিষ্য। সানি বলে, হয়েছে, এবার আমার কোল থেকে নাম। আর হ্যাঁ, সাবধানে বাইক চালাবি। আমি একটু অসাবধানতা দেখি যদি, তাহলে তোর চাবি আমার হাতে। আয়াত বলে, যে হুকুম গুরু। আয়াত সাফিকে উদ্দেশ্য করে বলে, দেখো দেখো, সানি ভাইয়ের থেকে কিছু শিখো, তুমি তো কিছুই দিলে না। সানি আবারও আয়াতকে মাথা গাট্টা মেরে বলে, দুই ভাইয়ের তরফ থেকে গিফট নাম এবার। আয়াত সানির কোল থেকে নেমে দাঁড়াতে রায়হান খান ঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলেন, এখনই অযথা ব্যয় করা শুরু করেছ? টাকা ইনকাম তো শুরুই করনি সেভাবে। সানি অনুরূপ মুখে স্মিত হাসি দিয়ে বলে, টাকা ইনকাম করা হয় নিজের শৌখিনতা, কাছের মানুষদের সুখী করার জন্য। যদি সেটা নাই করতে পারি, এই টাকার মূল্য আছে বলে আমি মনে করি না মামা। আয়াত মনে মনে অনেক খুশি হলো, ইচ্ছে করছে সানিকে আবার জড়িয়ে ধরতে, কিন্তু এই মুহূর্তে সম্ভব নয়। রায়হান খান প্রসঙ্গ পাল্টিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আয়াত এমনি চটফট স্বভাবের ছেলে, বাইক কিনে দিয়েছো, সাবধানে চালাবে তো, নাকি বন্ধু বান্ধব নিয়ে অসাবধানতায় ঘুরে বেড়াবে? আয়াত চটফটের স্বভাবের ছেলে হলেও মামা ও খুব সচেতন, তেমন কিছু করবে না আয়াত। রায়হান খান কথা বাড়ালেন না, থমথমে পায়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। সানি, সাফিয়ার আয়াত বেশ কিছুক্ষণ গল্প করে আয়াত বেরিয়ে যায় বাইক নিয়ে বন্ধুদের দেখানোর উদ্দেশ্য। বিকেলে সারা নিজের ঘরে শুয়ে ফোন দেখছে, ফেসবুকে রিলস দেখা ব্যস্ত। এমন সময় আয়াত বাইকের চাবি ঘোরাতে ঘোরাতে সারার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে বলে, আপুমনি। সারা ফোন রেখে বিছানা থেকে উঠে বসতে বসতে জবাব দেয়, ভেতরে আয়। আয়াত মুখে হাসি নিয়ে সারার ঘরে প্রবেশ করে। আয়াতের দিকে তাকিয়ে সারা মৃদু হেসে বলে, কংগ্রেস। আয়াত বলে, ধন্যবাদ আপুমনি, আমাকে কি গিফট দিবা না? সারা বলে, দিবনি একটা কিটক্যাট চকলেট কিনে। আয়াতের চকলেট ভীষণ পছন্দ, আর সেজন্য সারার এই কথা বলা। দুজনে সবসময় খুনসুটি ঝগড়া লেগেই থাকে। আয়াত নাক মুখ ছিটকিয়ে বলে, তোর থেকে এটাই আশা করছিলাম। দেখ, সানি ভাই আমাকে বাইক কিনে দিয়েছে। বাইকের চাবি দেখিয়ে বলে আয়াত। সারা অনেকটা অবাক হলো, ঝাঁঝালো কণ্ঠে বলে, ভালোই তো, যা ভাইয়ের গলা ঝুলে বসে থাক, আমার এখানে কি, যা এখান থেকে। আয়াত সারার দিকে তাকিয়ে জ্বালানোর জন্য বলে, কেন্দ্রে খেপে যাচ্ছিস কেন? ভাইকে এসে আবার থাপ্পড় দিয়েছে? সারা এতক্ষণ ক্ষিপ্ত না থাকলেও এখন বেশ চটে গিয়েছে, পুরনো ক্ষতে আঘাত করেছে আয়াত। সারার রাগে কটমট করতে করতে আয়াতের দিকে এগিয়ে যেতে আয়াত দৌড়ে লাগায়। সারাও বেশ ক্ষিপ্ততা নিয়ে আয়াতের পিছু নেয়, উচ্চস্বরে বলতে থাকে, আয়াত দাঁড়া, তোর সব চুল ছিঁড়ে আমি টাকলা বানাবো, তারপর আমি ঢোল বাজাবো। দাঁড়া বিয়াদব ছেলে একটা। বলে, আমার বাইকে তোকে তুলবো না। সারা বলে, তুই রাখ তোর বাইক। কথাটি সম্পূর্ণ করার আগেই কোনো এক শক্তপোক্ত দেহে ধাক্কা খেয়ে একটু পিছিয়ে গেল সারা। সারা বিরক্ত হয়ে সামনের দিকে তাকাতেই খেয়াল করে এক জোড়া তীক্ষ্ণ দৃষ্টি, চোখে মুখে গম্ভীরতা। সারা ভয়ে শুকনো ঢোক গিলে আরো 2 কদম পিছিয়ে যায়। সানি পিছন ফিরে আয়াতের দিকে তাকিয়ে বলে, চলবে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী পার্ট 3টা দেব যদি না আপনাদের ভালো রেসপন্স পাই। ধন্যবাদ।